হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রুতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্লগটা আজকে শুরুই হচ্ছে রান্নাঘর থেকে এবং অবশ্যই আমার একটা প্রিয় রান্না দিয়ে। সেটা হলো ঝিঙে আলু পোস্ত। আর পোস্ত দেওয়া যে কোনো রান্নাই বোধহয় আমার মতন এরকম অনেক মানুষই আছেন যাদের ভীষণ ভীষণ প্রিয়। তবে এই যে পোস্তর বড়া আর নানা রকম তরিতরকারির মধ্যে পোস্ত, চিকেনের মধ্যে পোস্ত, এই সবকিছুর বাইরেও যদি আমাকে বলা হয় যে পোস্তর কোন আইটেমটা খেতে ভীষণ ভালো লাগে, সেটা হলো কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে পোস্ত বাটা। ওইটা দিয়েই বোধহয় যেদিনই ওই আইটেমটা থাকে আর কি, ওইটা দিয়েই বোধহয় অর্ধেকটা ভাতই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আজকে এই ঝিঙে আলু পোস্তর পাশাপাশি রয়েছে একটা মাছের ঝোল যেটা রান্না করছি এখন। আর এই মাছের ঝোলটা না, আজকে সকালবেলায় আমি একটা চ্যানেল ফলো করি, মা মাসি কিচেন চ্যানেলটার নাম। ইউটিউবেও আছে, ইনস্টাগ্রামেও আছে। আমি ইনস্টাগ্রামেই দেখেছি এবং সেখানে মানে যিনি ওনার আর কি চ্যানেলটির, এত সুন্দর সুন্দর ঘরোয়া রান্না দেখান যে কি বলবো, ভীষণ ভালো লাগে। এবং সেই কারণেই ভাবলাম যে আমার কাছে যেহেতু বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসই রয়েছে, মানে আলু, কাঁচকলা, বড়ি রয়েছে, উনি তার মধ্যে ঝিঙেও দিয়েছিলেন, তো ঝিঙেটা আমি যেহেতু পোস্তর মধ্যে ব্যবহার করে দিয়েছি, তো সেই জন্য আলু আর কাঁচকলা, বড়ি, এই সব কিছু দিয়ে একটা ট্যালট্যালে মাছের ঝোল বানালাম। এবার হচ্ছে আসল জিনিস, যেটা হলো একটা ফোড়ন দিতে হবে। সেটা পরে দিতে হবে। সেটা হলো ওই পোস্ত নেবে 1 টেবিল চামচ, তার মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন। এইটাকে একটু রোস্ট করে গ্রাইন্ড করে নিতে হবে, হামানদিস্তার মধ্যে করে নিলেই ভালো। আর তারপরে সামান্য সর্ষের তেলের মধ্যে ওই জিনিসটা দিয়ে দিতে হবে, মানে মিক্সচারটা, আর তেজপাতা, শুকনো লঙ্কা। এটা দিয়েই কিন্তু একটা দারুণ ফোড়ন তৈরি হবে, যেটা পরে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। চ্যানেলের যিনি ওনার, তিনি আমার জেঠিমা স্থানীয়ই হবেন। তো তিনি এত সুন্দর করে কথা বলেন, মনে হয় যেন খুব কাছের কোনো মানুষ একজন কথা বলছে। হয়তো তোমরা অনেকেই ওনাকে ফলো করো, আবার কেউ কেউ হয়তো প্রথম আমার কাছে শুনছো। তো পারলে একবার দেখে আসতে পারো। আর অবশ্যই আমি কিছু প্রমোট করছি না, কিন্তু যেহেতু আমার ভালো লেগেছে আর আমি যেহেতু এরকম ঘরোয়া রান্না, হালকা খাবার এইসব খেতে ভালোবাসি, তো সেই জন্য আমার মনে হলো যে আমার মতন এরকম অনেকেই তোমাদের মধ্যে আছো যাদের ভালো লাগে এরকম রেসিপি চটজলদি, তো সেটা অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো। আর সমস্ত ক্রেডিট তাকেই আমি জানাবো, কারণ এই মাছের ঝোলটা পুরোপুরি তার রেসিপি দেখেই আমি বানিয়েছি। আর সত্যি বলতে এত ভালো খেতে হয়েছে। মাছের ঝোলটার রং দেখেই তোমরা বুঝতে পারছো যে মশলা কিন্তু একদম কম, শুধুমাত্র হলুদ দিয়েছিলেন, আমি তার মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়েছি। আর অপূর্ব খেতে লাগছিল। এবার হলো সেই কাজটা করার পালা, মানে যেটার জন্য আমি আগের ব্লগেও তোমাদের জানিয়েছিলাম এবং তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে ভালোই হলো একদিক থেকে, যে পটগুলো তুমি অর্ডার করেছিলে সেগুলো তুমি পেলে না, অথচ ওটার মধ্যে নিজের মতন রং করার একটা সুযোগ তুমি পেয়ে গেলে। তো সেটাই এখন করতে বসেছি। আর তার জন্য তো বেশ কিছু সরঞ্জাম কিনে এনেছিলাম। প্রথমেই আমি জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসোটা হলো কিছুই না, এটাকে একটা স্মুথ টেক্সচার, বা এটা তুমি বলতে পারো প্রাইমারও, যেটা একটা ইভেন টোন দিয়ে দেবে এই জিনিসটার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এই জিনিসটা। আর আজকের ভিডিওতে যে টাইটেলটা আমি ব্যবহার করেছি, যে আমার ভাগ্যটা সত্যিই খারাপ, এটা আমি তখন ভেবেছিলাম যখন আমার কাছে এই জিনিসটা এসেছিল। কারণ সেদিন একটা ডেলিভারি রিলেটেড সমস্যা হয়েছিল, আমি ভিডিওতেও বলেছিলাম। অন্য একটা বিষয়, কারণ সেটা একটা গাছ আমি অর্ডার করেছিলাম এবং আজ অবধি সেই গাছটি কিন্তু আমার কাছে আসেনি। মোটামুটি বলতে পারো এটাও একটা ছোটখাটো স্ক্যাম আমার সাথে হলো, যাক অল্পের ওপর দিয়ে গেছে। খুব বেশি পয়সা আমি এই গাছটার জন্য পে করিনি যদিও। আর সেই দিনই এইরকম ভাবে 2টি পট এসেছিল যেটাতে রংই করা ছিল না, অথচ আমি কালার্ড পট অর্ডার করেছিলাম। তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল আমার সত্যি ব্যাড লাকটাই খারাপ। সেই একটা সিনেমাতে আছে না, ডায়লগ ছিল যে ব্যাড লাকটাই খারাপ আছে, খানিকটা সেরকমই আমার এরকমই মনে হয়েছিল। তো তারপরে যখন আমি এই আইডিয়াটা সৌরভের কাছ থেকে পেলাম, যে এটার ওপরে পেইন্ট করলে নিজের ইচ্ছে মতন কালার দেওয়া যাবে, যেরকম তুই ডিজাইন ভাবছিস সেরকম করতে পারবি, এটা যখন আমি একবার শুনলাম, আমার মনে হলো যে খুব একটা হয়তো খারাপ বলেনি সৌরভ, দেখা যাক। আর তোমাদের আমি কি বলবো, আমি যখন নিজে এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এই প্রসেসটা কালার করার বা পেইন্ট করার প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন মনের মধ্যে আসছিল। আমি সম্পূর্ণভাবে নিজের ইচ্ছে মতন কিছু প্যাটার্ন এটার ওপরে করছি। আমি জানি না কেমন হচ্ছে, কিন্তু ওভারঅল এই জিনিসটা করতে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো মোটামুটি এরকম একটা বেস আমি ক্রিয়েট করেছি গোলাপির ওপরে, এরকম একটা কার্ভ করে পাতা
এঁকেছি এটার ওপরে। এবার দেখা যাক কি করা যায়। আমার কাছে হলুদ রংটাও রয়েছে, তো সেই হলুদ দিয়ে আমি কিছু কিছু স্পট এটার মধ্যে দিয়েছি। আশা করছি যে একটু হলেও ব্রাইট হয়েছে। তো এরম ভাবে আরো একটা পটের ওপরে আমি পেইন্ট করব, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে রিভিল করব কিরম হয়েছে ডিজাইনটা। এই পটটা তো তোমরা দেখেই নিয়েছিলে। আমি পরের দিন আরেকটু মডিফাই করেছি, ওপর দিকে আর নিচের দিকেও কয়েকটা আমি স্পট দিয়েছি, আর ওপরের দিকে একটা প্যাটার্ন করেছি হলুদ রংটা দিয়ে। আর তার সঙ্গে যে আরেকটা পট ছিল সেটাও আমি সবুজ রং করেছিলাম হচ্ছে বেস কালার হিসেবে, আর তার উপরে এরকম কিছু ডিজাইন করে নিয়েছি। একেবারে যেটা নিজের মস্তিষ্ক প্রসূত যা মনে হয়েছে সেরকমই করেছি। জানি না এক্স্যাক্টলি কেমন লাগছে দেখতে, তবে আমি পাশে ইনসেটে একটা ছবিও দিয়ে দেব যে আমি এক্স্যাক্টলি কি অর্ডার করেছিলাম আর এইটা আমি কি বানালাম। তো তোমরা অবশ্যই তোমাদের রায়টা জানিও। আমার দুই বাড়ির মায়েদেরই পছন্দ হয়েছে এই সবুজ রঙের পটটা সব থেকে বেশি। তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লাগলো। আজকে আমরা সকালবেলায় ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকে এমজি রোড যাব বিকেলে, কারণ প্রত্যেক উইকেন্ডেই আমরা একদিন অন্তত কোথাও না কোথাও গিয়ে একটু ঘুরে আসি। তো দেখো এই যে কানের দুলটা আর এই জামাটা, মানে কুর্তি টপ বলতে পারো এটাকে, এটা আমি দুটোই নিয়েছিলাম শিলিগুড়ির ট্রেড ফেয়ার থেকে, এবং আমার ভীষণ পছন্দ হয়েছিল দুটো জিনিসই। কানের দুলটা তো বিশেষ করে, আর দুলটাই বোধহয় আমি ভিডিওতে শো করেছিলাম। আজকে আর লেন্স পরবো না, আর আজকে এমন কিছু আমি কোথাও যাচ্ছি না যে বেশ ভালো করে একদম সাজগোজ করবো তোড়জোড় করে। তো সেই জন্য পন্ডসের এই বিবি ক্রিমটা ব্যবহার করছি, এবং এটা সত্যিই ভালো। আমি এটা প্রথমবার ইউজ করলাম, আমার বেশ ভালো লাগলো। এটা আমার টোন হচ্ছে ন্যাচারাল, আরেকটা বোধহয় শেড আছে যার নাম হলো আইভরি। আমার স্কিন টোনের জন্য ন্যাচারালটাই একদম কারেক্ট ছিল। আর আমি একটা নতুন আই মেকআপ আনলক করেছি, সেটা আমি কোনো একটা শর্ট ভিডিওতে না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে দেখো একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে এই ব্রাউন কাজলটা আমি যখন পরতে গেলাম তখন ওপরের অংশটা ভেঙে গেল। তার মানে আমি যে খুব ভুল কথা বলিনি সেটা কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ। ভাগ্যটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো নয়। দেখলে তো কিরকম ভাবে ভেঙে গেল কাজলটা, আর কতখানি ভেঙে গেল আমি সেটাই। একটা সময় ছিল এমন, যখন কলেজে ভর্তি হলাম, মানে ইউনিভার্সিটিতেই আর কি, গ্রাজুয়েশনে যখন ভর্তি হলাম, সেই সময় থেকে আস্তে আস্তে তো সাজগোজ শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। এবং সেই সময়টা এমন ছিল যে কাজল ছাড়া কিন্তু বেরোবোই না বাড়ি থেকে, কাজলটা পরতেই হবে। আর এখন এমন হয়ে গেছে যে লিপস্টিক ছাড়া একটা পাও আমি হয়তো বেরোতে পারবো না, যখনই কোথাও সেজে গুজে বেরোনোর আছে। ছোটবেলায় কোথাও বেরোনোর সময়তে, মানে ধরো বিয়ে বাড়ি আছে অথবা কোথাও একটা যাচ্ছি আর কি, বাবা মা আমি, কোনো ইনভিটেশন আছে এরকম একটা জায়গাতে, সেই সময় যখন মা সাজতো না আয়নার সামনে দাঁড়িয়ে, আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আর তখন খালি মনে হতো আমি কবে মায়ের মতন সাজবো, আমি কবে মায়ের মতন এরম ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজল পরবো, লিপস্টিক পরবো, ভীষণ মনে হতো। আর আজকে দেখো অনেকগুলো দিন পেরিয়ে গেছে, আর এই সাজের প্রতি যে একটা ভালোবাসা, এটা কিন্তু বিন্দু মাত্র কমেনি। সত্যিই খুব ভালো লাগে সাজতে, কেন কে জানে। আর সাজলে শুনেছি মনও ভালো থাকে, আমি তো সবসময় এটা ফিল করি। তাই কখনো যদি একটুখানি খারাপ লাগে মনে হয় একটু সেজে গুজে নিই। যদি নিজেকে দেখতে ভালো লাগে আয়নার সামনে, তাহলে দেখবে মুডটাই যেন আপলিফটেড হয়ে যায় কোনো না কোনো ভাবে। যাই হোক, আমার সাজগোজ মোটামুটি কথা বলতে বলতেই হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ আজকে সময় নিইনি। জানি না তোমরা ব্যাকগ্রাউন্ডে এই ঘড়িতে সময়টা লক্ষ্য করছিলে কিনা, কিন্তু মেরে কেটে 10-15 মিনিট লেগেছে আমার এই টোটাল ব্যাপারটা করতে। এই লিপস্টিকটা হলো আমার রিসেন্ট ফেভারিট, যেটা সাউথ সিটির সেফোরা থেকে নেওয়া হয়েছিল। আর এটা হলো ফেন্টি বিউটির একটা ভীষণ পছন্দসই শেড, যার নাম হচ্ছে রিরি। ক্লাস 9-10-এ যখন পড়ি তখন বোধহয় রিহানার গান শুনতাম সেই সময়তে। এমিনেম, রিহানা এদের একটা কোলাবোরেশন, লাভ দ্য ওয়ে ইউ লাই, এইসব গানগুলো তখন আর কি আমরা শুনতাম। তো সেই রিহানারই এই ব্র্যান্ড হলো ফেন্টি বিউটি, তোমরা অনেকেই জানো।
লিপস্টিকটা এতটাই ময়শ্চারাইজিং যে আলাদা করে লিপ বামেরও প্রয়োজন পড়বে না। আমি তো রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার পরে দেখলাম ঝমঝম করে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, আজকে যখন ভাবাই হয়েছে যে বেরোবো, তখন বৃষ্টি মাথায় করেই একটা ক্যাব বুক আমরা করে নিয়েছি। মনে হচ্ছে না যে খুব বেশিক্ষণ এই বৃষ্টিটা থাকবে। তবে এই বৃষ্টির কারণে যদি আবার একবার ট্রাফিক জ্যামে ফেঁসে যাই, তাহলে যে কখন গিয়ে এমজি রোডে পৌঁছতে পারবো সেটা অবশ্য জানি না। চলো দেখা যাক কখন পৌঁছে উঠতে পারি। খুব বেশিক্ষণ সময় লাগেনি, আমরা মোটামুটি 7টার মধ্যেই পৌঁছে গেছি এমজি রোডে। আর প্রথমেই আমরা চলে এসেছিলাম ম্যাটিওতে। এখানে আমাদের আর কি পুরোনো আসার জায়গা, আমরা আগেও অনেকবার এসেছি এই জায়গাটাতে। আর যেখানে বসেছি সেখানে এরকমই একটা দেওয়াল রয়েছে, মানে ওই প্রান্তের লোকজন খুব একটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমি সৌরভকে দেখছি আর সৌরভ আমাকে দেখছে, যেটা আমাদের কাছে এখন মানে এত দিন পরে একটু হলেও অ্যাবসার্ড। মানে ওই রাস্তা দিয়ে লোকজন হেঁটে হেঁটে যাবে, ওইটা দেখতে দেখতে কফি খাবো বা চা খাবো, এইটা আমার বেশি বরঞ্চ আজকাল ভালো লাগে। আমি এখানে একটা মশলা চা নিয়ে নিয়েছিলাম, কিছুই না, জাস্ট একটা টি ব্যাগ ছিল আর তার মধ্যে দুধ আর চিনি অ্যাড করে নিতে হয়েছিল। আর সৌরভ নিয়েছিল একটা আইস টি। এইসব খাওয়ার পরে আমরা ফাইনালি রাস্তায় নামলাম, যেখানে দেখলাম বাপ রে প্রচুর লোকজন বেরিয়ে পড়েছে। আর এই দিকটা কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর সত্যি আজকে বেরিয়ে মনে হচ্ছে, বিশেষ করে এই জায়গাটায় গিয়ে, যে আজ যেন দুর্গাপুজো শুরু হয়ে গেছে। টা যেকোনো সময়তেই আসতে খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে ওই যে হালকা ফুলকা টুকটাক শপিং, মানে যেটা আগে থেকেও প্ল্যান করা হয়নি, সেরকম কিছু কিছু জিনিস কেনা হয়েই যায়। আর তার মধ্যে অন্যতম হলো এই ফোনের কাভারটা। কোনো দরকার ছিল না, তা সত্ত্বেও আমার একটা ভীষণ পছন্দ হলো, সৌরভেরও একটা পছন্দ হলো, ব্যাস কিনে নিলাম আমরা। আর আরেকটা জায়গা যেখানে আসার পরে তো আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি, তোমরা জানোই, সেটা হচ্ছে কানের দুলের এরকম একটা বিশাল বড় দোকান। এখান থেকেই একটা দুল পছন্দ হয়েছে। দুলটার দাম বেশ অনেকটাই বলেছিল, 220 টাকা বলেছিল। তারপর যিনি বিক্রি করছিলেন তার কি মনে হলো আমাদের দেখে, বললেন যে 200 টাকা দিন। তারপরে নিজে থেকেই আবার বললেন যে যখন কোনো ভালো কাস্টমার আসে তাকে আমরা এমনিই দিয়ে দিই, আমরা দরাদরির জন্য অপেক্ষা করি না। এবং ব্যাপারটা শুনে বেশ আমাদের দুজনেরই মজা লাগলো, ভালো লাগলো। রাস্তাঘাটে এরকম ছোটখাটো ইনসিডেন্ট কিন্তু সত্যিই মনে রাখার মতন হয়। আমরা এসেছিলাম ব্লসম বুক স্টোরের একটা অন্য দিকে, যেখানে এই ধরনের জিনিসপত্র বিক্রি হয়, মানে বিভিন্ন রকমের টোট ব্যাগস আছে, স্টিকার্স আছে। কিন্তু আজকে এগুলো জাস্ট দেখলাম। আমাদের একটা স্পেশাল জায়গাতে আজকে ডিনার করার কথা ছিল, এটার নাম হলো দ্য ওনলি প্লেস। এখানে আমি 3 বছর আগে এসেছিলাম, এবং সব সময়তেই এই জায়গাটা কিন্তু ভিড় থাকে, বিশেষ করে উইকেন্ডে তো অবশ্যই বাইরে অপেক্ষা করতেই হবে, ঠিক আমরাও যেমনটা করছিলাম। তারপর যেহেতু আমরা দুজন ছিলাম, একটা সময়ের পরে দেখলাম যে অনেকের আগেই আমাদের জন্য সিট ফাঁকা হয়ে গেছিল। আর ব্যাস চলে এসেছি এখানে আমরা আজকে খেতে। আজকে আমরা কি খাওয়া দাওয়া করব সেটা মোটামুটি আমাদের ধারণাতেই ছিল। এখানে মানুষজন মূলত স্টেক খেতে আসে, তবে এখানকার বার্গারও শুনেছি যে বেশ ভালো। আমরা যদিও কখনোই ট্রাই করিনি, আজকেও করব না, এর আগে কোনোদিনই করিনি। আর সৌরভ খুব ঘোরতর কনসেন্ট্রেট করেছে মেনুটার ওপরে, যেহেতু এখানে কোনো পাশে ছবি ছিল না, সেই জন্য কিছু কিছু জিনিস আবার ও গুগল করে দেখছিল যে ছবিতে এক্স্যাক্টলি কেমন দেখতে হবে। খুবই ইনোভেটিভ, তাই না? দেখো, আশেপাশটা দেখে বুঝতেই পারছো যে কতজন লোক রয়েছে এখানে অলরেডি, আবার বাইরেও ওয়েট করছে। আমাদের খাবার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল, আর আমরা এখানে নিয়েছিলাম চিকেন স্টেক। আর চিকেন স্টেকের সঙ্গে তো পাশে এরকম ম্যাশড পটেটো আর কিছু বয়েলড ভেজিটেবলস থাকে, আর তার সঙ্গে নেওয়া হয়েছিল ফ্রেশ লাইম সোডা। তো সব মিলিয়ে আজকে খাবারটা সত্যিই জমে গেছিল। আর এরকম স্টেক খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, যেটা বারবিকিউ সসের মধ্যে আর কি ফ্রাই করা হয়, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে।
খাবারটা ওপর ওপর দিয়ে দেখে মনে হবে যে এতে কি পেট ভরবে, কিন্তু বিশ্বাস করো খাবারটা যখন ক্রমশ শেষ হচ্ছিল তখন মনে হচ্ছিল বাপরে এখনো এতটা বাকি রয়েছে, এটা অনেকটাই খাওয়া হয়ে গেল। কিন্তু ওভারঅল ওনলি প্লেস এবারেও কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। আর ডিসঅ্যাপয়েন্ট করবি বা কেন, বহু পুরনো দোকান এবং অনেক মানুষই কিন্তু বারবার এখানে ফিরে আসে। উইকেন্ডে আমাদের দেশটা এত কালারফুল হয়ে যায়, এত জায়গায় যাওয়ার থাকে, এত কিছু করার থাকে, যেটা সত্যি কিন্তু মাঝে মাঝে এটাও মনে করায় যে বিদেশের লাইফস্টাইলটা সত্যি অন্যরকম ছিল। মানে ইসরায়েলে যেখানে আমরা থাকতাম, কিন্তু সেখানকার উইকেন্ডের অবস্থাটা এমনই ছিল যে মনটা সত্যি খুব খারাপ হয়ে যেত। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আর এরকম আজগুবি কিছু আননেসেসারি ক্লিপস আর একটা কানের দুল দেখিয়ে আজকের মতন জানাই বাই।